সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ। আর এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, এফসিএ প্রিন্সিপাল ও সিইও, জাকির হোসেন অ্যান্ড কোং চার্টার অ্যাকাউন্টেন্টস। এছাড়াও রয়েছে MBM লুৎফুল হাদি, এফসিএ ভাইস প্রেসিডেন্ট, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আসলে আমরা দেখছি যে সাম্প্রতিক সময় বাজেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিছু বিষয় আসলে সাধারণ মানুষের জন্য অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আবার কিছু বিষয় দেখা যাচ্ছে যে বাজেটে অনেক কিছু আসছে যেগুলো হয়তো সময় উপযোগী। শুরুতে একটু, যেহেতু আপনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন, আপনার কাছে আজকের অনুষ্ঠান শুরু করব। আমরা দেখছি যে বাজেটে একটি সুযোগ এসছে, সেটি হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ, এবং যারা আসলে সাধারণভাবে যারা ইনকাম করছে তাদের 30% আসলে কর দিতে হবে, এবং বাকি যারা এরকম আনডিসক্লোজ ফান্ড আছে তাদেরকে 15% ইন্টারেস্ট দিতে হবে। তো এই বিষয়টিতে আসলে আপনার মতামত কি? দেখুন, যে প্রতিটা ডিসিশন আসলে ডিপেন্ড করে যে এটা কোন সময়ে নেওয়া হয়েছে এবং কী কারণে নেওয়া হয়েছে। যে সময়ের চেঞ্জের সাথে সাথে কোনো ডিসিশনের হয়তো ভ্যালিডিটি বা লজিকও চেঞ্জ হয়ে যায়। তো এই যে প্রস্তাবনাটা আমরা অর্থ বিলে দেখেছি, যে সেটা গভর্নমেন্টের পলিটিক্যাল ডিসিশন। সত্যিকার অর্থে যে 15% ট্যাক্স দিয়ে যে অপ্রদর্শিত কোনো সম্পদ বা আয়কে বৈধকরণ, এবং একজন বোনাফাইড ট্যাক্স পেয়ার সর্বোচ্চ স্ল্যাব যেটা, যে যদি তার 30% স্ল্যাবে পড়ে, সেই 30% স্ল্যাবে তিনি ট্যাক্স দিবেন, মোটেই এটা আমরা সাধারণ জনগণ এটা আশা করি না। তবে গভর্নমেন্ট যেহেতু এই ডিসিশনটা নিয়েছে, নিশ্চিত যে এটার পিছনে অবশ্যই ভালো কোনো কারণও গভর্নমেন্ট দেখতে পেয়েছে বা একটা লজিক এটার পিছনে কাজ করেছে। তবে সাধারণভাবে এটাকে ওয়েলকাম করার কোনো কারণ নাই, যে বোনাফাইড ট্যাক্স পেয়ার হায়ার রেটে ট্যাক্স দিবে, আর যিনি প্রদর্শন করেন নাই আগে, তিনি 15% ট্যাক্স দিয়ে যে এই সম্পদ বা অর্থকে যে তার ট্যাক্সের ফাইলে নিয়ে আসবেন, এটা অবশ্যই কাম্য নয়। তবে যেটা বলেছি যে সময়ের প্রয়োজন, যে আমরা একটা জহির রায়হানের একটা গল্প পড়েছিলাম যে কেন মুক্তিযুদ্ধ করি, এই গল্পটার মূল প্রশ্নটা ছিল এটা। তো একজন মুক্তিযোদ্ধা, অনেকে অনেক রকম জবাব দিয়েছিলেন, একজন মুক্তিযোদ্ধার জবাব ছিল এরকম যে আমরা সময়ের প্রয়োজনে এই মুক্তিযুদ্ধ করছি, যুদ্ধটা করছি। তো সরকার হয়তো সময়ের প্রয়োজনে এটা করেছে। তবে একটা সাথে সাথে যে জিনিসটা বলতে চাই, যে এই অপ্রদর্শিত আয় বা অপ্রদর্শিত সম্পদ, সেটার বিষয়ে কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো যে কারো এগেনস্টে যদি কোনো ট্যাক্সের কোনো প্রসিডিং হয় ট্যাক্স আইনে, বা ইভেন যদি কোনো ইনফরমেশান চাওয়া হয়ে থাকে কোনো অথরিটির কাছে তার ব্যাপারে, অথবা কোনো ফৌজদারি মামলা যদি থাকে ওই ব্যাপারে, সেখানে কিন্তু ওই ব্যক্তি এই সুযোগ পাবে না। আমরা তো দেখছিলাম যে বিভিন্ন সময় আসলে টাকা পাচার হয়ে যাচ্ছিল, বাইরে চলে যাচ্ছিল, দেশের টাকা রাখা সম্ভব হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে তো অনেকেই বলছে যে দেশের টাকা রাখার একটা সুযোগ তৈরি হয়েছে এই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণে। এতে আপনার মতামত কি? আসলে এই কথাটা যেটা বললেন ওটা অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো বা রাজনৈতিক বক্তব্যই। কারণ অতীতটা যদি আপনি দেখেন, আনডিসক্লোজ মানে কি ডিসক্লোজ করার সুযোগ অনেক গভর্নমেন্টই দিয়েছে। এই গভর্নমেন্ট তার আগের বিভিন্ন মেয়াদেও দিয়েছে, তার আগের গভর্নমেন্টও দিয়েছে, কিন্তু কোনো ভালো রেসপন্স কিন্তু এই জায়গাটাতে আমরা কখনো পাইনি। সো আনডিসক্লোজ মানে কি ডিসক্লোজ করা, একটা অল্প পরিমাণ ট্যাক্স দিয়ে ডিসক্লোজ করার ক্ষেত্রে যাদেরকে যেভাবে আহ্বান জানা হোক, আমি নিজে মনে করি যে এবারও সেরকম ভালো রেসপন্স পাবো না। এটার সাথে আপনার ওই কথাটার যোগসূত্র আছে যে দেশের বাইরের টাকা পাচার যেটা হচ্ছে সেটাকে নিয়ে আসার, এই কাজটা যারা টাকা পাচার করে ওরা আসলে পাচার করবেই। পাচার রোধ করার জন্যে পাচার যারা করতেছে তাদেরকে ধরে তাদেরকে নির্দিষ্ট মানে
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে সেইটা দেখলে অন্যরা পাচার বন্ধ করবে। আদারওয়াইজ এই শুধুমাত্র 15% ট্যাক্স দিয়ে তার আনডিসক্লোজ মানিকে বা তার অবৈধ টাকাকে সে বৈধ করে নিবে, আর এতে পাচার বন্ধ হবে বা পাচার কমবে, এমনটার সাথে আমি কখনো একমত হতে পারিনি, এবং অতীতের শিক্ষাও কিন্তু আমাদের সেটা বলে না। সো পাচার রোধ করার জন্য এরকম কার্যক্রম, যেটা আমার মনে হয় না যে সেটা যেনারা এরকম ডিসিশন নিয়েছেন সেটা যদি ওই উদ্দেশ্যে নিয়ে করে থাকেন তাহলে তাদের সেই উদ্দেশ্য সফল হবে, বা তারা সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বা বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে, বা যারা পাচার করেন তারা কেন পাচার করেন, কোন প্রক্রিয়ায় পাচার করেন, কি কারণে পাচার করেন, সেই সবগুলো বিচার বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নিয়ে থাকলে সেই সিদ্ধান্ত ভালো ফল কখনোই দিবে না। সো পাচার রোধের সাথে এই আনডিসক্লোজ মানি ডিসক্লোজ করার জন্য যে সুযোগটা দিয়েছে, যে তাকে অলমোস্ট 50% ট্যাক্স কম দিয়ে সে ডিসক্লোজ করার যে সুযোগ, এই সুযোগ নিবে, খুব ভালো সাড়া পাওয়া যাবে এমনটা আমার মনে হয় না কখনোই। আর তাহলে কি আসলে দুর্নীতি যারা করছে তারা কি এই ধরনের ফান্ড যদি আসলে নিয়ে আসে, তো এই পরবর্তীতে কি এই ফান্ড নিয়ে আসলে কোনো সমস্যা হবে, বা যারা ফান্ডগুলো ক্লোজ করবে, মানে ফান্ডগুলো আসলে প্রদর্শন করবে, তখন আসলে পরবর্তীতে তার এই ফান্ডের উৎস কোথায় বা কোথা থেকে নিয়ে আসলো, এই বিষয়গুলো নিয়ে কি পরবর্তীতে তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? আনডিসক্লোজড অ্যাসেট বা আনডিসক্লোজড ইনকাম ডিসক্লোজারের যে একটা উদ্দেশ্য, যেটা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট স্পিচে আমরা দেখেছি, যে তিনি কিন্তু বলেছেন যে ডিবিসি চালু হওয়ার পরে, যেটা আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইনস্টিটিউট নিজস্ব উদ্যোগে চালু করেছে এবং জাতীয় রাজস্ব বোর্ড এটা পার্টনার হয়েছে এবং যৌথ উদ্যোগে এটা খুব ভালোভাবে কাজ করছে, যে মাল্টিপল সেট অফ অ্যাকাউন্টসকে প্রিভেন্ট করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যখন একটা ওয়ান সেট অফ অ্যাকাউন্টসে যে অনেকগুলি কোম্পানি চলে আসলো, তখন তাদের কিছু কিছু অ্যাসেট বা কিছু কিছু ইনকাম যেগুলি ডিসক্লোজার হয় নাই আগে, এবং ওয়ান সেট অফ অ্যাকাউন্টসের মধ্যে থাকার কারণে সেগুলিকে এখন এখানে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, সেটাও কিন্তু এই আনডিসক্লোজড, আমরা যেটাকে বলছি আনডিসক্লোজ অ্যাসেট বা মানি, মাননীয় অর্থমন্ত্রী কিন্তু এই জিনিসটাকে অবতারণা করেছেন, যে এই অ্যাসেটগুলিকে যে কোনো কারণে হোক, আমাদের সংস্কৃতির জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, যে আমাদের ব্যাংক লোনের সময় একটা অ্যাকাউন্টস দেখানো হতো, ইনকাম ট্যাক্স আরেকটা দেখানো হতো, তো যখন এটা কন্টিনিউ করা হচ্ছে, তো সেই যে অ্যাসেটটা বাদ পড়ে গিয়েছিল, যে সেই অ্যাসেটটাকে এখন অ্যাকাউন্টসে ঢোকানোর জন্যও কিন্তু যে এই সুযোগটা তৈরি হয়েছে। আমি বলবো এটা একটা পজিটিভ দিক, কারণ এভাবে একটা কোম্পানি যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ অডিটেড বাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে এই ক্ষেত্রে কোনো অ্যাসেট বা কোনো ইনকাম এভাবে বাইরে থাকা উচিত না। তো সেখানে যেহেতু আমাদের একটা বড় শিফট হয়েছে আমাদের কালচার এবং আমাদের এই টুলসে, ডিভিসির মতো টুলস দিয়ে, তো এখানে এই সুযোগটা দেওয়া আমার মনে হয় যে বিশেষ করে লিমিটেড কোম্পানি, যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি, লিমিটেড বাই শেয়ার্স, যে তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে এটাকে, যে তাদের অ্যাকাউন্টসের ভিতরে নিয়ে আসা। আপনি তো আসলে পুঁজিবাজারের লোক, এবং বেশিরভাগ সময় বলা হয় যে এই টাকাগুলো ক্যাপিটাল মার্কেটে আসুক, এবং আমরা দেখছি যে সর্বনিম্ন অবস্থায় আসলে ক্যাপিটাল মার্কেটের ইন্ডেক্স এবং বাজার পরিস্থিতি সব কিছু মিলিয়ে ফান্ড ক্রাইসিসের একদম চূড়ান্ত অবস্থায় ক্যাপিটাল মার্কেট। তো সেদিক থেকে এই ধরনের টাকা যদি আসলে মার্কেটে আসে, সেটি তো মার্কেটের জন্য একটা বুস্টিংয়ের অপশন হতে পারে। সেটার কি কোনো প্রস্তাবনা বা প্রপোজাল আছে নাকি? যথার্থ বলেছেন। আসলে এবারের যে সুযোগটা এসছে আনডিসক্লোজ মানিকে ডিসক্লোজ করা 15% ট্যাক্স দিয়ে, সেটা শর্তহীন আছে। এটা শর্তহীন না করে যদি গভর্নমেন্ট মনেই করে যে হ্যাঁ এটা প্রয়োজন যে কোনো প্রেক্ষাপটে, তাহলে সেক্ষেত্রে যদি এরকম কিছু শর্ত দিয়ে দিত যেসব জায়গাতে বিনিয়োগের মাধ্যমে ওই জায়গাটাকেও দেশের অর্থনীতির জন্য ভালো একটা অবস্থান নিত, তাহলে একই সাথে দুটো কাজ হতো। আনডিসক্লোজ মানে যেমন ডিসক্লোজ হয়ে এটা অর্থনীতির রিয়েল ফ্রেমে চলে আসা, ঠিক একইটা এটা আরেকটা সেক্টরকে ডেভেলপ করার জন্য সুযোগ দিত। যেমন রিয়েল এস্টেট ডেভেলপার যারা আছেন, ওনারা কিন্তু সবসময় দাবি করেন যে এই আনডিসক্লোজ মানি বা ব্ল্যাক মানি যেটাই বলি না কেন, এটা রিয়েল এস্টেটে বিনিয়োগের মাধ্যমে এটা গভর্নমেন্ট জন্য সুযোগ দেয় তাদেরকে হোয়াইট করার। ঠিক একইভাবে এটা যদি পুঁজিবাজারে বিনিয়োগের শর্ত গভর্নমেন্ট দিয়ে দিত, তাহলে সেটাতে হয়তো একটা ফান্ড যেটুকুই আসুক, সেই ফান্ডটা পুঁজিবাজারের মাধ্যম দিয়েই ইকোনমিক্সের রিয়েল ফর্মে চলে আসতো, এবং সেটাতে পুঁজিবাজারের জন্য বেশ ভালো একটা ইতিবাচক ব্যাপার হতো। তো এখনও গভর্নমেন্টের সুযোগ আছে, এটা প্রস্তাবিত বাজেট, সেই বাজেট সংশোধন করে গভর্নমেন্ট যদি তেমন কন্ডিশন দেয়, তো পুঁজিবাজারে একজন জড়িত লোক হিসাবে আমি বলতে পারি যে সেটা পুঁজিবাজারের জন্য অনেকখানি পজিটিভভাবে কাজ করবে। এবং আমাদের পুঁজিবাজারের যে খারাপ অবস্থানটা আমরা দেখছি, বিশেষ করে বাজেটের আগে কিছুদিন ছিল সবাই আশায় বুক বেঁধেছিল বাজেটে পুঁজিবাজারের জন্য ভালো কিছু হবে, কিন্তু বাজেট পরবর্তীতে বাজেটে তেমন কোনো কিছু
পুঁজিবাজারের জন্য না থাকার কারণে পুঁজিবাজার গত 2 দিন 5-এর পরবর্তী 2-3 দিন অবস্থা খুবই খারাপ গেছে, খারাপ যাচ্ছে, মানুষ আস্থা হারাইছে, পুঁজিবাজার অবস্থা খারাপ। সো সেদিক থেকে হয়তো পুঁজিবাজার একটা আশা সঞ্চার করলেও করতে পারে। এখন তো যেহেতু প্রস্তাবিত বাজেট সংশোধনের সময় আছে, তো গভর্নমেন্টকে আসলে কি পরামর্শ দিবেন? এটা কি সংশোধন করে যাতে এটা না থাকে সেরকম একটা বিষয়, নাকি আসলে যারা এই মার্কেটে বা হচ্ছে গিয়ে এই আনডিসক্লোজ ফান্ডটা তারা মানে নিয়ে আসবে তাদের জন্য আসলে কিছু দিক নির্দেশনা, কিছু পরামর্শ এবং ইনভেস্টমেন্টের জন্য কিছু ক্যাটাগরি তৈরি করে দেয়া, যেমন দেশের হসপিটাল তৈরি করা, দেশের এমন এমন সেক্টর, ক্যান্সারের জন্য হসপিটাল তৈরি করা হতে পারে, বা এমন সেক্টর, সিএসআর জাতীয় সেক্টর, আর যে সেক্টরগুলোতে দেশের আসলে মানুষের জন্য, মানুষের জনকল্যাণমূলক কার্যক্রম হয়, সেরকম কোনো আসলে দিয়ে দেওয়া, নির্দেশনা দিয়ে দেওয়ার প্রয়োজন আছে কিনা? শর্ত দিলে অবশ্যই এটা ভালো, যে দেশের একবারে স্পেসিফিক যেখানে প্রয়োজন ওইসব সেক্টরে ইনভেস্টমেন্ট করা বা জনকল্যাণে কাজ করার বা জনগণের কাজে লাগানোর একটা, এই ধরনের অর্থ কাজে লাগানোর একটা সুযোগ তৈরি হয়। কিন্তু যেখানে শর্তহীন সুযোগই লোকজন ঠিকভাবে নেয় না বা নিচ্ছে না, বিভিন্ন এটা এর আগে আমরা আলোচনা করলাম যে কিছুটা ভীতি কাজ করে। এই ভীতিটা আসলে যদি করা যায় তাহলে হয়তো এটা সাকসেসফুল হবে। আর সেখানে শর্ত দিলে আমার মনে হয় সাকসেস রেট অনেক কমে যাবে। সাধারণ মানুষের যদি আপনি মতামতগুলো নেন, তাহলে এখন আসলে যেই টাইপের কথাগুলো এসছে, যে তাহলে কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে যদি এরকম কোনো শর্ত না দিয়ে দেওয়া হয়, সেটি কি মানে ভালো হবে? দেখুন, এটা তো আমাদের এই স্বাধীনতা। আমরা শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আরো শুনবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। এটা দুর্নীতিকে প্রশ্রয় দিবে বা জেনুইন ট্যাক্স পেয়ারকে এটা নিরুৎসাহিত করবে, কোনো সন্দেহ নাই যে এটার অবশ্যই এই বক্তব্যের কিছুটা হলেও সত্যতা আছে। আবার যে সবসময় ইনফর্মাল ইকোনমির যে মানি বা যে ইনভেস্টমেন্ট, সেটা আমি ফর্মাল ইকোনমির বাইরে রাখবো, সেই সুযোগও নাই। তো বিগত এই 40 বছর যাবৎ বা 45 বছর যাবৎ যে সুযোগগুলি বারবার আসছে, সেগুলি কিন্তু সময়ের প্রয়োজনেই আসছে, যে এটা ঠিক না, বাট আবার এটা ছাড়া চলবেও না। তো আমরা আশা করি যে এ ধরনের সুযোগ না থাকাটাই ভালো। তবে যেহেতু সরকার এই অর্থনীতি এবং এই দেশ চালাচ্ছে, বিলে তো সেটা চেঞ্জ করে দিতেও পারে। হ্যাঁ, সেটা সরকার ইচ্ছা করলে, যেহেতু এটা আমার কাছে মনে হয় একটা পলিটিক্যাল ডিসিশন, যে আমাদের ইনফ্লেশন, তারপরে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি সব কিছু বিবেচনা রেখেই ইনভেস্টমেন্ট, ইনফর্মাল ইকোনমি সব কিছু বিবেচনা করেই মেবি সরকার এটা হয়তো এই উদ্যোগটা নিয়েছে, এবং খুব বেশি দিন হয় নাই, 3 বছরের মধ্যে আমার মনে হচ্ছে এটা সেকেন্ড টাইম আসলো একটু হায়ার রেট দিয়ে। আগে 10% ছিল, এখন 15%। লাস্ট যে সুযোগটা ছিল সেটাও ছিল অবারিত, কোনো কন্ডিশন ছিল না। বাট ওই সুযোগটা শেষ হওয়ার পরে যে এখনও একটা প্রভিশন কিন্তু আছে, সেটা হলো প্রপার ট্যাক্স দিয়ে এডিশনাল 10% ট্যাক্স জরিমানা দিয়ে এটাকে ডিসক্লোজ করা। এই ধরনের একটা প্রভিশন কিন্তু অলরেডি ইনকাম ট্যাক্স আইনে আমাদের আছে, অর্ডিন্যান্সেও ছিল, এখন অ্যাক্টেও এটা আনা হয়েছে। আর এটা হয়তো সরকার বিশেষ সুযোগ দিয়েছে, বাট এটা আমরা সবাই জানি যে আমরা এটা জনসাধারণ ডিসকারেজ করছে, এবং গভর্নমেন্ট মনে করে এটা চেঞ্জ এই সংকটময় অর্থনীতি তো ফান্ডেরও দরকার, টাকারও প্রয়োজন, এবং সেটি ক্যাপিটাল মার্কেটে আরো বেশি প্রয়োজন। যেটি উনি বলছিলেন যে কেউ এখন প্রশ্ন করছে যে তাদের ফেয়ার ফান্ড যেগুলো আছে সেগুলো ট্যাক্সটা যেহেতু সাধারণ জনগণ দিতে চায় না, সেটা আনফেয়ার ফান্ডের মধ্যে যদি আসলে ঢুকিয়ে দেখানো হয়, সেখানে তো প্রশ্ন করার কেউ নাই। তো সেই জায়গাটাও তো আমাদের জন্য তাহলে একটা পরবর্তীতে বুমেরাং হবে। এটা থেকে আসলে আমরা কিভাবে পরিত্রাণ পাবো যদি এই সিদ্ধান্তগুলো এভাবে আসে? আসলে এটা পরিত্রাণ পাওয়া, আমরা তো মূলত আজকে ট্যাক্স ম্যাটার নিয়ে আলোচনা করছি। ট্যাক্সের বাইরেও ম্যাটার যেটা রয়েছে, যে আমরা যদি দুর্নীতিকে নিশ্চিত করতে চাই, তাহলে যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, সেইটা নিশ্চিত করতে হবে। আপনার ওইটার সাথে ট্যাক্সের যে সম্পর্ক, আমরা যেটা যেভাবে বলতেছি, এইটার মাধ্যমে দুর্নীতিবাজদেরকে ধরবো, তারা কখনোই আসলে এই ফাঁদে কোনোদিনই পা দেবে না, আপনি যতই নিঃস্বার্থভাবে এটা দেন না কেন। কারণ এই গভর্নমেন্ট এখন আছে, ভবিষ্যতে কোনো গভর্নমেন্ট এসে এটা নিয়ে যে প্রশ্ন তুলবে না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। আমাদের বিশেষ করে এই আনডিসক্লোজ মানি ডিসক্লোজ করার যে
মূল সবচেয়ে বেশি আমরা অ্যামাউন্ট দেখেছি সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন মানুষের মধ্যে একটা ভীতি কাজ করেছিল, সেই ভীতিতে এসেছিল। আমার কথা হলো যে ট্যাক্সের এই সুযোগ দিয়ে এইরকমভাবে এদেরকে এই জায়গাটাতে ইকোনমির রিয়েল ফর্মে টাকা ঢোকানোর জন্য যে পলিসি বা যে গভর্নমেন্টের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কখনো ভালোভাবে কোনোদিনই কাজ করেনি, এবারও কাজ করবে না, এটা আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি। এটার জন্য আমাদের দুর্নীতির রিলিজ যদি দুর্নীতি রোধ করতে চাই, ইকোনমিক ফর্মের দুর্নীতির টাকা ঢুকাতে চাই, দুর্নীতির টাকা ঢুকা ইকোনমিক ফর্মে পৃথিবীর কোনো দেশে কখনোই কোনো দিনই ঢোকেনি। কারণ যারা দুর্নীতি করেছে তারা তাদের দুর্নীতি কখনো জনসম্মুখে নিয়ে আসবে না, বাপের দুর্নীতির খবর ছেলের সামনেই আনতে সাহস পায় না, করবে না, এটা স্বাভাবিক জিনিস। তো স্বভাবতই দুর্নীতিগ্রস্তরা তাদের টাকা রিয়েল ফর্মে ডিক্লেয়ার দিয়ে এরকম যে জিনিস যেভাবে করলে জনগণ টের পেয়ে যাবে, তেমন জায়গাতে তারা কখনো নিয়ে আসবে না। দুর্নীতি বন্ধ করতে হবে। চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশনের কমিটিতে আছেন, আপনাদের মাধ্যমেই তো আসলে এই অডিটরদেরকে দিয়েই এই অডিটগুলো করতে হবে পরবর্তীতে যখন কাজ হচ্ছে। আমরা দেখছি যে আপনাদের উপরেও এবার ট্যাক্সের একটা বার্ডেন চলে আসছে, যেটা অতীতে ছিল না। সেটাকে আপনারা কিভাবে দেখছেন? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট, এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 2 1973 এর মাধ্যমে আসলে এটা প্রতিষ্ঠিত হয়। এবং তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশ ব্যাংক, তারপর জাতীয় রাজস্ব বোর্ড, এরকম প্রতিষ্ঠানের পাশাপাশি এই দেশের ইকোনমিকে, এই যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশের ইকোনমিকে চালানোর জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট খুবই প্রয়োজন। এবং আমরা অন্যান্য আমাদের নেবারিং কান্ট্রি কিছু আছে যারা অনেক পরে এ ধরনের ইনস্টিটিউট করেছেন। তো এটা তার লিডারশিপের দূরদর্শিতা, এবং এটা কিন্তু একটা অটোনোমাস বডি, একটা অর্ডার দিয়ে, যে প্রেসিডেন্টস অর্ডার দিয়ে এটা প্রতিষ্ঠিত। এবং এটা দেশে দক্ষ জনবল, পেশাদার লোকজন তৈরি করা, তারপর পেশাদার শিক্ষা এবং ট্রেনিং দেওয়া, এ ধরনের কাজগুলি আপনারা জানেন যে এগুলির সাথে জড়িত। তো যেখানে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দেশের যে ইকোনমিক গ্রোথ, আমাদের প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, আমরা এক্সপোর্ট করতে পারি দেশের বাইরে। আপনি দেখবেন যে ইন্ডিয়ার প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেশের বাইরে কাজ করে, এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আনস্কিলড অনেক, মানে ইকুইভ্যালেন্ট টু আনস্কিলড মেনি পিপল, যে সেই পরিমাণ ফরেন কারেন্সি আমরা আর্ন করতে পারি। পলিসিটা এখনো ওইভাবে আপনাদেরকে নিয়ে হচ্ছে না, না সেটা এখন যদি আমাদের এই যে এই ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড, যদিও আমাদের ডিভিডেন্ড নাই, যে ছাড়া সব জায়গায় ট্যাক্স এক্সাম্পশন ছিল, লাইক পাবলিক ইউনিভার্সিটি ধরেন ঢাকা ইউনিভার্সিটি 1973 সালের প্রেসিডেন্টস অর্ডার দিয়ে প্রতিষ্ঠিত করা। তো সেইখানে যে আমাদেরকে এই কয়েকটা যে প্রফেশনাল বডি, এদেরকে আসলে এই ট্যাক্সের আওতায় এনে গভর্নমেন্টের খুব বেশি ট্যাক্স কিন্তু বাড়বে না, কারণ আমরা অলরেডি গভর্নমেন্টের গ্র্যান্ট নিয়ে চলি। কিন্তু যেটা হবে, আপনারা কি চাচ্ছেন? অবশ্যই এটা থেকে পরিত্রাণ চাই। তাতে হবে কি, যে এই যে পেশাদার মানব সম্পদ এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে যে সরকারকে, আসলে সরকারের কাজটাই তো আমরা করছি, কারণ এটা কিন্তু কমার্স মিনিস্ট্রির আন্ডারে, এটা একটা অটোনোমাস বডি, এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান না। প্রস্তাবিত জায়গাগুলোতে সংশোধন করার জন্য অবশ্যই যে আমাদেরকে পাবলিক ইউনিভার্সিটি যেভাবে চলে, আমাদের ট্যাক্স স্ট্রাকচারটা ওইভাবে করলে আমরা সবচেয়ে আমাদের জন্য রিটার্নের বাইরে। আমার মনে হয় গভর্নমেন্ট এটা আসলে আরো চিন্তা করবেন, কারণ আপনাদেরকে যেহেতু সব অর্গানাইজেশনের সাথে কাজ করতে হয়, সো এই জায়গাতে হয়তো চিন্তা করার একটা সুযোগ থাকবে। আমরা দেখছি যে পুঁজিবাজারের উপরে তেমন আসলে এই বাজেটে কিছু আসেনি, এবং মার্কেটটাও একটু ডাউন যাচ্ছে। যদি ক্যাপিটাল গেইন ট্যাক্সের কথা একটু জানতে চাই, তাহলে আপনার মতামত কি থাকবে? এখানে আসলে শুধু ক্যাপিটাল গেইন ট্যাক্স না, এখানে ডিভিডেন্ড রিলেটেড ম্যাটারও একটা রয়েছে। কারণ ক্যাপিটাল গেইন ট্যাক্সে গভর্নমেন্ট এবার যেটা ইম্পোজ করেছে, এটা এর আগেও ছিল, পরিচালকদের জন্য ছিল, এবার করেছে 50 লক্ষ টাকার বেশি কারোর যদি ক্যাপিটাল গেইন হয় সেটার উপরে ট্যাক্স আসবে। বাট টোটাল জায়গাটাতে যেটা হোক, এটা এতদিন করের মুক্ত বাইরে ছিল। সো বড় বিনিয়োগকারী যারা, তারা যখন দেখবে যে আমার এখানে গেইন করলে আমাকে যে ট্যাক্স দিতে হবে, অর্ডিনারি সে যদি ব্যক্তি হয় তার 30% দিতে হবে, সেটা সব মিলে ইম্প্যাক্টটা 30%-এর বেশি তার উপরে পড়ে যাচ্ছে। এত বেশি টাকা ট্যাক্স দিয়ে আমি ক্যাপিটাল গেইন এই ক্যাপিটাল মার্কেট থেকে না নিয়ে আমার টাকা আমি অন্যদিকে বিনিয়োগ করব। এমনিতে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট এখন প্রায় 13-14% এই ব্যাংকে ডিপোজিট করে ইন্টারেস্ট পাওয়া যায়। লোকে পুঁজিবাজার থেকে টাকা সরাই নিয়ে বিনিয়োগে যাবে। সো পুঁজিবাজারের জন্য ওভারঅল খারাপ দিন যাচ্ছে। এই খারাপ দিনের এইরকম সময় এইরকম ডিসিশনটা প্রত্যাহার করে নিলে সেটা ভালো, প্রত্যাহার করার সুযোগ আছে, প্রত্যাহার করে নিলে ভালো। পুঁজিবাজারের জন্য ইতিবাচক অনেক কিছুই করার আছে, সেটা করতে পারে। ডিভিডেন্ডের ক্ষেত্রেও একই কেস, যে ডিভিডেন্ডে একটা কোম্পানি নিজে আর্ন করে, আন্তঃসে শেয়ারহোল্ডারদের টাকায় ক্যাপিটাল ওখানে গেছে, সেই ক্যাপিটাল থেকে ডিভিডেন্ড আর্ন করে কোম্পানি নিজে একটা ট্যাক্স দিচ্ছে, 30%-35% ট্যাক্স দিচ্ছে। এই ট্যাক্সের টাকা
থেকেই ডিভিডেন্ড দিচ্ছে শেয়ার হোল্ডারকে, শেয়ার হোল্ডার ওই ডিভিডেন্ড পেয়ে তাকেও আবার ট্যাক্স দিতে হচ্ছে। সো একটা ইনকামের উপরে দুইভাবে ট্যাক্স ইম্পোজ হচ্ছে। সো শেয়ার হোল্ডারদের হাতে ডিভিডেন্ডের টাকাও ট্যাক্স ফ্রি থাকা উচিত। সো এভাবে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবে, তারা বিনিয়োগ থেকে যে রিটার্ন আসবে সময় ওই তো রিটার্নটা কম, থেকে মার্কেট সঠিকভাবে না পেলে হবে সংশোধনে না। আসলে যদি আসলে ইনক্লুড করতে চায়, প্রস্তাবিত যেহেতু এখন আসেনি, তো সামনে যদি নিয়ে আসতে চায় তাহলে কি থাকা উচিত? আমার নিজের যেটা প্রস্তাবনা, গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট ভেবে দেখতে পারে যে ডিভিডেন্ড ব্যক্তির হাতে যখন আসবে সেই ডিভিডেন্ডটা ট্যাক্স ফ্রি, সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি রাখা, এবং ক্যাপিটাল গেইন যেটা এতদিন ট্যাক্স ফ্রি ছিল, আগের মতো ছিল, ঠিক একইভাবে ট্যাক্স ফ্রি রাখা। শুধু পরিচালকদের শেয়ার বেচা কেনায় যেন উন্মুক্ত না হয়ে যায়, ওইটার কারণে পরিচালকদের ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সের যে বিধান ছিল সেটা থাকুক, কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল গেইনের উপরে যে ট্যাক্সের যে বিধানটা এবার চাপানো হয়েছে সেটা প্রত্যাহার করে নোক, এটাই প্রত্যাশা। সেটা আশা করি পুঁজিবাজারের জন্য ইতিবাচক দিক আর দিবে। ট্যাক্স এক্সপেন্ডিচারে আমরা যে দেখছি বিভিন্ন সেক্টর থেকে আসলে এটা তুলে ফেলা হচ্ছে, যেমন আইসিটি সেক্টর এবং অন্যান্য সেক্টরে আমরা দেখলাম যে তারা যে প্রণোদনা পেত সেটাও সংকুচিত করে ফেলা হচ্ছে। ট্যাক্স এক্সপেন্ডিচার যেভাবে মানুষ ভয় পেয়েছিল ওইভাবে আসলে কমে নাই। গভর্নমেন্টের হিসাবে ট্যাক্স এক্সপেন্ডিচার বেড়েছে, কিন্তু কিছু কিছু সেক্টর, ধরেন আইটি সেক্টরকে রিস্ট্রাকচার করেছে 3 বছরের জন্য। তারপরে ইকোনমিক জোন, ওইখান থেকে ট্যাক্স এক্সপেন্ডিচার, প্রাইভেট ইকোনমিক জোন যারা, তারপরে হলো প্রাইভেট হাইটেক পার্ক, ওইগুলি থেকে ট্যাক্স এক্সেমশনটা তুলে দেওয়া হয়েছে। তারপর ক্যাপিটাল মার্কেটের যে স্পেশাল একটা এসআরও ছিল ক্যাপিটাল মার্কেটের জন্য 2015 সালের, যেখানে স্পন্সর শেয়ার হোল্ডার বা জেনারেল পাবলিকের এক্সেমশন ছিল, স্পন্সর শেয়ার হোল্ডার যে রিডিউসড রেটের ছিল, কোম্পানিগুলি রিডিউসড রেট ছিল। এখন কিন্তু তারা যে এই ক্যাপিটাল গেইনগুলিকে যদি আর ফার্দার কোনো এসআরও বা কোনো কিছু না আসে, তাহলে নর্মাল যে ট্যাক্স রেট আছে, ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট আছে, ওই রেটে দিতে হবে। এবং স্পন্সর শেয়ার হোল্ডারদের আগের যেখানে ট্যাক্সের ক্যাপিটাল গেইন ছিল 5%, এখন এটাকে 10% করার প্রস্তাবনা করা হয়েছে। তো ওইটাও ঠিক যে আমাদের ঢালাওভাবে ট্যাক্স এক্সামশন দেওয়া যাবে না, রিডিউস ট্যাক্স রেট দেওয়া যাবে না। আবার আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্টের ব্যবস্থা, তারপরে এফডিআই অ্যাট্রাকশন, এই সব কিছু বিবেচনা করে যে কিছু কিছু ক্ষেত্রে তো এটা রাখতেই হবে। তো সেটা গভর্নমেন্টের আসলে জাতীয় রাজস্ব বোর্ড বা গভর্নমেন্ট মিলে যেখানে প্রয়োজন মনে করবে ওই সব জায়গায় ফোকাস করা উচিত। যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই বেশি জুলুম করলে আসলে ট্যাক্স দিতে মানুষ নিরুৎসাহিত হবে। সো ট্যাক্স নেটটা বাড়ানো দরকার। যারা ট্যাক্সের আওতার বাইরে আছে অথচ তাদের ট্যাক্স দেওয়া উচিত, তাদেরকে এই আওতার মধ্যে কি প্রক্রিয়া আনা যায় সেইটা নিয়ে কাজটা বেশি করা উচিত। রাজস্ব বোর্ড সেটা নিয়ে ভেবে দেখতে পারে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।